Assalamu alaikum, dear students of the first year of the Department of English. All of you are welcome to my new class of Great Place written by Francis Bacon. আমরা জানি যে কোনো একটা রাইটিং যদি আমরা ভালোভাবে অনুধাবন করতে চাই, পড়তে চাই বা জানতে চাই, তাহলে সেই ক্ষেত্রে যে রাইটার রয়েছেন বা লেখক রয়েছেন ওনার সম্পর্কে ভালোভাবে জানতে হবে, তাহলে আমরা পূর্ণাঙ্গ ধারণাটা ভালোভাবে রাখতে পারবো। তাহলে আমরা প্রথম ক্লাসেই ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটি যে স্ট্যাঞ্জা রয়েছে বা প্যারা রয়েছে সবগুলো প্যারা ওয়ান বাই ওয়ান আমরা পড়তে থাকবো একটি একটি ক্লাসে। আমরা আজকে প্রথম ক্লাসে রাইটার অফ দ্য গ্রেট প্লেস ফ্রান্সিস ব্যাকন, এই ফ্রান্সিস ব্যাকন সম্পর্কে কিছু তথ্য জানার জন্য চেষ্টা করব। যেই তথ্যগুলো আমাদের পরবর্তীতে যে অফ গ্রেট প্লেসের প্যাসেজটি রয়েছে, এই প্যাসেজটি অনুধাবন করতে আমাদের সহযোগিতা করবে। আমরা যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশে তোমরা যারা ভর্তি হয়েছো, তোমরা অবশ্যই বড় একটি পোস্টে যাওয়ার অবশ্যই স্বপ্ন দেখো। বড় একটি পোস্টে গেলে বা বড় একটি পদে গেলে তোমার কেমন আচরণ করতে হবে, কি করতে হবে না, এবং কোন কাজের প্রভাব কেমন হবে, এই বিষয়গুলো কিন্তু খুব চমৎকারভাবে ফ্রান্সিস ব্যাকন তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তুলে ধরেছেন। এখন সে তার লাইফ টাইমে কেমন জীবনযাপন করতেন, এইটা আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে আমরা কিছুটা বুঝতে পারবো যে সে আসলে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন। এখানে আমরা বুঝতে পারছি প্রায় 550 বছর আগের কিন্তু এই লেখাটা। বোর্ন অন জানুয়ারি 22, 1561 সালে লন্ডনে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন অন এ প্রমিনেন্ট অ্যান্ড ওয়েলদি ফ্যামিলি। এইখানে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ একটা তথ্য পাইলাম, সে কিন্তু একটি ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেছিল এবং একটি উন্নত পরিবারে জন্মগ্রহণ করেছিল। হিজ ফাদার স্যার নিকোলাস বেকন, তার বাবার নামের কিন্তু এখানে টাইটেল ছিল বেকন, was Lord Keeper of the Great Seal, and his mother Lady Annie Coke Bacon was highly educated. তাহলে সে একটি শিক্ষিত পরিবার পেয়েছিল, মার্জিত পরিবার পেয়েছিল, যেখান থেকে তার শিক্ষার মূলত বীজটা বপন হয়। অ্যাটেন্ডেড ট্রিনিটি কলেজ ক্যামব্রিজ অ্যাট 12, মাত্র 12 বছর বয়সে কিন্তু ক্যামব্রিজে ট্রিনিটি কলেজে সে কিন্তু অ্যাটেন্ড করেছিল। হি গ্রিউ ডিসস্যাটিসফাইড উইথ ট্র্যাডিশনাল অ্যারিস্টটলিয়ান ফিলোসফি। এই যে অ্যারিস্টটলের যে ফিলোসফি ছিলেন, অ্যারিস্টটলের কথা যদি বলি তাহলে সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, এই ধারাবাহিকতা কিন্তু আমরা পেয়ে যাই। তাহলে অ্যারিস্টটলের যে ফিলোসফি পড়ানো হইতো কলেজের মধ্যে, তোমাদের যেরকম এখন কবিতা পড়ানো হচ্ছে, এখন হচ্ছে যে প্যাসেজ পড়ানো হচ্ছে, যে এই বিষয়গুলো, এই যে ফিলোসফিটা তার কিন্তু ভালো লাগতো না এবং এখানে সে ডিসস্যাটিসফাইড হলো। অ্যাকচুয়ালি তার কি ভালো লাগতো? প্রিফারিং এম্পিরিক্যাল মেথড, এই যে কথাটা অফ স্টাডি, এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকজ হি ইজ কল্ড দ্য ফাদার অফ ইম্পেরিসিজমের ফাদার বলা হয় তাকে। ইম্পেরিসিজম বিষয়টা কি? এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত যে জ্ঞান, যে মানে বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত যে আমাদের যে অভিজ্ঞতাটা হইল, এই অভিজ্ঞতাটাকে বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে, এটার পরীক্ষা নিরীক্ষা করে তারপরে যে লেখা, এটাই হচ্ছে এই লেখার ধরনটাই হচ্ছে এম্পিরিক্যাল মেথড অফ স্টাডি। স্টাডিং ল অ্যাট গ্রে ইন, এখানে ল স্টাডি করেছিল 1576 সালে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটু মনে রাখবা, সে কি করেছিল? আইন বিষয়ে লেখাপড়া করেছিল। লেটার পারসুয়েড ক্যারিয়ার ইন পলিটিক্স, এবং পরবর্তীতে সে কিন্তু কোথায় যোগদান করলো? রাজনীতিতে যোগদান করলো, এবং তার পেশা হিসেবে সে কিন্তু আইনকেই বেছে নিয়েছিল। পলিটিক্যাল ক্যারিয়ারের বিষয়টা যদি আমরা দেখার চেষ্টা করি, এন্টার্ড পার্লামেন্ট ইন 1584, তাহলে সে কিন্তু একজন এমপি হয়েছিলেন বা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিলেন। আচ্ছা, যা কত সালে? 1584 সালে। আচ্ছা, এখন এরপরে সার্ভ ইন মাল্টিপল পার্লামেন্টারি সিটস। আচ্ছা, অনেকগুলো সিটেই সে কিন্তু মানে এখানে কি কাজ করেছিলেন, আর মানে অনেক দিন সে কাজ করেছিলেন। রোজ টু হাই অফিস আন্ডার কিং জেমস দ্য ওয়ান। এখানে আমরা একটা বিষয় জানি যে কোনো একটা নামের সাথে যখন এই সংখ্যাবাচক রোমান সংখ্যা যোগ হবে, তখন এইখানে কিন্তু দি নেই, কিন্তু আমাদের বলার সময় কিন্তু দিটাকে উচ্চারণ করতে হবে। কিং জেমস দ্য ওয়ান eventually become attorney general, সে কিন্তু অ্যাটর্নি জেনারেল হইল, দেন লর্ড কিপার, অ্যান্ড ফাইনালি লর্ড চ্যান্সেলর। এর মানে সর্বোচ্চ আইনের বিশেষজ্ঞ এবং সর্বোচ্চ আইনের পোস্টে সে পেয়ে গেল। এর মানে আমাদের যেরকম প্রধান বিচারপতি বলে থাকি, এরকম এই পোস্টে পেয়ে গেল। তার উপর আর কোনো পোস্ট নেই। হাই জুডিশিয়াল অফিসার ইন ইংল্যান্ড, জুডিশিয়াল অফিসার হয়ে গেলেন কিন্তু সে।
এখন এইখানে একটা বিষয় কিন্তু আমরা জানতে পারলাম, সে তার লাইফে কত বড় পোস্ট অধীন করেছিল, কত বড় পোস্টে সে চাকরি করতো, এবং এইখানে সে কিন্তু নিজে মেম্বার অফ পার্লামেন্ট ছিল। এই যে তার জীবনের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা কিন্তু অফ গ্রেট প্লেস। এবং তুমি উচ্চ পদে যখন উসীন হবে, লেখাপড়া করে যখন তুমি হচ্ছে বিসিএস ক্যাডার হবে, একটা বড় পোস্টে যাবে, তখন তুমি কেমন আচরণ করবে, কি আচরণ করলে কেমন রেজাল্ট পাবে, এই বিষয়গুলো খুব চমৎকারভাবে তুলে ধরেছে, যেটা প্রত্যেকের তোমাদের খুব মনোযোগ সহকারে এই বিষয়টা লাইন টু লাইন বুঝে বুঝে যাওয়া উচিত। আচ্ছা, এরপরে কিন্তু সে নাইট উপাধিটা পায় 1603 সালে। এরপরে হচ্ছে ব্যারোল্যাম উপাধিটা পায় 1618 সালে। আর বেসকাউন্ট সেন্ট অ্যালবাম উপাধিটা পায় হচ্ছে 1621 সালে। এখন এটুকু তো দেখলাম তার জীবনের, আমরা হচ্ছে রাইজিং দেখলাম, উত্থান দেখলাম, তার জীবনেও কিন্তু পতন ঘটেছিল। আমরা ফ্রান্সিস বেকনের উত্থান দেখেছি, তার বড় পদে যাওয়ার বিষয়টা দেখেছি, একই সাথে তার অনেকগুলো হচ্ছে পুরস্কার পাওয়ার বিষয় আমরা দেখেছি, অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়গুলো দেখেছি। এখন আমরা দেখব যে তার জীবনে ডাউনফলটা কি ঘটেছিল। এই যে একজন মানুষ কখন ডাউনফলে পতিত হয়, এই অভিজ্ঞতা কিন্তু অফ গ্রেট প্লেসের মধ্যে উনি উল্লেখ করেছেন, এবং তার লাইফ যে কি ঘটেছিল সেটা আমরা দেখার জন্য চেষ্টা করি। ইন 1621 সালে হি ওয়াজ অ্যাকিউজড অফ ব্রাইবারি। তাকে অভিযুক্ত করা হলো যে সে ঘুষ গ্রহণ করেছেন, আচ্ছা করাপশন, এবং সে দুর্নীতিতে জড়িয়ে গেছেন ইন হিজ রুল অ্যাজ লর্ড চ্যান্সেলর। লর্ড চ্যান্সেলরের মতো এত বড় একটা পোস্টে যেয়ে সে কিন্তু দুর্নীতিতে জড়িয়ে গিয়েছেন, এইটা তার প্রতি অ্যাকিউজ করা হইল। এরপরে দেখা গেল অলদো হি অ্যাডমিটেড টু অ্যাকসেপ্টিং গিফট ফ্রম লিজিগ্যান্স, এবং যারা ওই যে সুবিধাভোগী তাদের কাছ থেকে সে একটা গিফট গ্রহণ করেছিল, এইটা কিন্তু সে অকপটে স্বীকার করেছে। যেহেতু সে দুঃস্বীকার করেছে, তাহলে তো অবশ্যই তার পানিশমেন্ট অবশ্যই হবে। তাহলে হি ইনসিস্টেড দে ডিড নট ইনফ্লুয়েন্স হিজ জাজমেন্ট। তারা তাকে কিন্তু অনেক জোরাজুরি করেছে, চাপাচাপি করেছে, তারা যে ঘুষ দিয়েছে বা গিফট দিয়েছে এটা কিন্তু গ্রহণ করেছে, কিন্তু জাজমেন্টের মধ্যে এটা কোনো প্রভাব পড়েনি। আর মানে যথাযথ সঠিক যে বিচার, সেই বিচারটা কিন্তু ঠিকই করেছে। এখন এই যে যারা হচ্ছে ঘুষ প্রদান করেছিল, এখন এর তো যে জন্য ঘুষ প্রদান করলে সেটা তো তাদের হইল না, এর জন্য তারা রাগান্বিত হয়ে কিন্তু হচ্ছে তারা একটা অভিযোগ গ্রহণ করে, অভিযোগ প্রদান করে। এই অভিযোগের প্রেক্ষিতে এখানে হচ্ছে ইনকোয়ারি করে দেখা যায় যে সে হচ্ছে অ্যাকিউজড এবং সে এই অপরাধের সাথে জড়িয়ে গেছে। এর জন্য তার চাকরিচ্যুত হয়ে যায়, চাকরি চলে যায়, এবং ফাউন্ড গিলটি বাই পার্লামেন্ট। এই পার্লামেন্টে তাকে দেখা যায় যে সে গিলটি করেছে, এবং তাকে কি করা হলো, অনেক বড় অ্যামাউন্টের একটা জরিমানা করা হলো, আর্থিক জরিমানা, এবং তাকে জেলখানায় পাঠানো হলো ব্রিফলি, সংক্ষিপ্ত সময়ের জন্য। এই যে দেখো, তাকে কিন্তু জেলখানায় পাঠানো হইলো। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? সর্বোচ্চ যে আইনের রক্ষক তাকেই পাঠানো হয়েছে, যে হাজার হাজার মানুষকে জেলখানায় পাঠিয়েছে, সে নিজেও জড়িত হয়ে, মানে দুর্নীতিতে জড়িত হয়ে সে নিজেও জেলখানায় পতিত হয়েছে। অ্যান্ড ব্যাড ফ্রম অফিস, এবং অফিস থেকে তো তাকে বের করে দিলই। আচ্ছা, হিজ রিপুটেশন সাফার। এই যে এত রিপুটেশন ছিল তার, এত পুরস্কার পেয়েছে, এত বড় পোস্টে গিয়েছে, সারা দেশের মানুষ তাকে এক নামে চিনে, এই যে রিপুটেশনটা তার একদমই নষ্ট হয়ে গেল। এখন রিপুটেশন নষ্ট হইলে, হাই অফিসিয়ালদের পতন ঘটলে কেমন পরিণতি হয়, এটাও কিন্তু তার অফ গ্রেট প্লেসের মধ্যে উল্লেখ করেছে। তোমরা যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশে পড়তে আছো, অবশ্যই তোমরা হচ্ছে আশা করি বিসিএস পরীক্ষা দেবে এবং ভালো একটা পোস্টে যাবে। অবশ্যই সেই পোস্টে গিয়ে তোমার কেমন আচরণ করতে হবে সেটা শেখানোর জন্য তোমাকে ফার্স্ট ইয়ার অফ গ্রেট প্লেসটি পাঠ্য করে দেওয়া হয়েছে। এখন এরপরে হচ্ছে সে তার রিপুটেশন সাফার হইলেও সে কিন্তু তার ইন্টেলেকচুয়াল যে ওয়ার্ক, রাইটিং, এইটা কিন্তু চালিয়ে যায়, এবং শেষ পর্যন্ত এর ফলস্বরূপ আমরা কিন্তু তার অভিজ্ঞতালব্ধ যে জ্ঞানটা অফ গ্রেট প্লেস এটা পেয়েছি, যেটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এখন আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে তার যে অবদান লেখার ক্ষেত্রে, যে তার অবদান, কন্ট্রিবিউশন টু ফিলোসফি অ্যান্ড সায়েন্স known as the father of empiricism. So what is empiricism? আমি আগে বলেছি এম্পিরিসিজমের সে কিন্তু জনক। তাহলে এটা কিন্তু 1 নম্বরের যে ব্রিফ কোশ্চেন, এর জন্য আসতে পারে, শর্ট কোশ্চেনে আসতে পারে, ইভেন 10 নম্বরের প্রশ্নের মধ্যে আসবে না, 3 ধরনের প্রশ্নের মধ্যে 2 ধরনের প্রশ্নে আসতে পারে। হু ইজ কল্ড দ্য ফাদার অফ এম্পিরিসিজম? The father of empiricism is called Francis Bacon. Francis Bacon is called the father of empiricism. এটা কিন্তু 4 নম্বরের প্রশ্ন আসলে কিন্তু পুরোটা ভালোভাবে উত্তর দিতে হবে। এই যে দেখো, অ্যাডভোকেটেড ফ্রম, এটার আমি প্রশ্নের উত্তরটা সুন্দর করে গুছিয়ে তোমাদের দিয়ে রাখবো, নোটটা তোমরা সেখান থেকে দেখবে, আমার longolbd.com এর মধ্যে তুমি পেয়ে যাবে।
আচ্ছা, আমার ওয়েবসাইটের মধ্যে এখানে সার্চ দিয়ে তুমি হচ্ছে নোটটা ডাউনলোড করে নিতে পারবে। অ্যাডভোকেটেড ফ্রম ইন্ডাকটিভ রিজনিং। আচ্ছা দেখি, গ্যাদারিং ডাটা, এই যে ডাটাগুলো গ্রহণ করতেন, আচ্ছা থ্রু অবজারভেশনের মাধ্যমে কোনো একটা জিনিসকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে দেখে অবজার্ভ করে অভিজ্ঞতা লাভ করে এবং এক্সপেরিমেন্ট করতেন, পরীক্ষা নিরীক্ষা করতেন। আচ্ছা তারপরে সে কি করতেন, এইটার একটা কনক্লুশন তৈরি করতেন। তাহলে মানুষ যদি এই আচরণ করে তার কি প্রভাব পড়বে এটা তাহলে সে অবজার্ভ করতেন, তারপরে এটা এক্সপেরিমেন্ট করতেন, এরপরে এক্সপেরিমেন্ট করে যদি সে সফলতা পেতেন তখন এটা তুমি কিন্তু রাইটিং এ লিখতেন। আচ্ছা আমরা এখানে একটু দেখলাম, লাস্টে একটু যদি আমরা একটু দেখি, পার্সোনাল লাইফ, নেভার ম্যারিড, সে কিন্তু কখনোই বিয়ে করেনি, সে অবিবাহিতই ছিলেন, শেষ পর্যন্ত অবিবাহিত হয়ে কিন্তু মারা যান। এবং শেষ লাইফে কিন্তু ফিনান্সিয়াল স্ট্রাগল হয়, মানে তাকে কিন্তু বড় অ্যামাউন্টের একটা অর্থনৈতিক জরিমানা করা হয়েছিল, জেলখানায় দেওয়া হয়েছিল, এইসব কারণে তার কিন্তু শেষে অর্থনৈতিক একটু দুরবস্থা যায়। এখন অ্যাকচুয়ালি সে কিন্তু অনেক বই পড়তে পছন্দ করতেন এবং এই যে বইগুলো পড়ে ব্যক্তিগত জীবনে এগুলো এক্সপেরিমেন্ট করতেও পছন্দ করতেন। এবং অবশেষে আমরা দেখলাম 1621 সালে তাকে কিন্তু জেলখানায় পাঠানো হলো এবং তাকে মানে তাকে চাকরিচ্যুত করে দেওয়া হলো। ঠিক তার 5 বছর পরেই 1626 সালে সে কিন্তু মৃত্যুবরণ করেন এবং এর মাধ্যমেই তার লাইফের সমাপ্তি ঘটে। কিন্তু তার অসামান্য অমর অনেকগুলো কীর্তি রেখে গেছেন। অফ শব্দ ব্যবহার করে, যেমন অফ গ্রেট প্লেস, অফ ম্যারিজ, অফ লাভ, এই যে অফ ফ্রেন্ড, এই যে এগুলো অফ স্টাডিজ, এগুলো কোথায় কোথায় তুমি কিভাবে করবে তার লেখাগুলো পড়লে তুমি একদম একজ্যাক্ট একটা মানুষে পরিণত হবে। আশা করি তোমরা ফ্রান্সিস বেকনের এই যে লাইফ এবং যেখানে থেকে আমরা তার ডাউনফল এবং উত্থান দেখেছি, এইগুলোর প্রয়োগ এক্সপেরিমেন্ট যেহেতু সে করেই লিখতো, তাহলে এগুলোর ফুল প্রয়োগ, বাস্তবধর্মী প্রয়োগ কিন্তু সে এখানে দেখিয়েছে। আমরা এর পরে প্রত্যেকটি ক্লাসে একটি করে প্যারা একদম শব্দ টু শব্দ, লাইন টু লাইন বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো। আশা করি তোমরা সেই ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে। একই সাথে তোমার যে কলেজের বন্ধু সার্কেল রয়েছে, ফ্রেন্ড সার্কেল রয়েছে তোমার ডিপার্টমেন্টের, সবাইকে লঙ্গলের সাথে সম্পৃক্ত করবে এই প্রত্যাশা রেখে আজকের এই ক্লাসটাকে এখানে সমাপ্তি করছি। ধন্যবাদ সবাইকে।